আমরা এবার দেখব যে এসিতে কিভাবে কাজ করে ক্যাপাসিটর, রেজিস্টর এবং ইন্ডাক্টর। তাহলে আমি যদি প্রথমে একটা এসি সোর্স দেই, আমরা জানি বিদ্যুতের ফ্রিকোয়েন্সি আমাদের 50 হার্টজ। এক্সাম্পল হিসেবে ভোল্টেজ 220 ভোল্ট আমি দিলাম। সরবরাহের সঙ্গে আমি প্রথমে রেজিস্টর ব্যবহার করলাম, যার সংক্ষিপ্ত নাম হলো আর। আমরা জানি যে আর এর কাজ আমি দেখেছি এর আগে। এবার আমি দেখব হলো ইন্ডাক্টর। এখানে কি এই রেজিস্টর ওর এসিতেও বৈশিষ্ট্য যা ডিসিতেও বৈশিষ্ট্য একই। এসি এবং ডিসিতে কোনো পরিবর্তন হয় না, মানে ও ডিসিতেও যেভাবে কাজ করবে সে এসিতেও একই নিয়মে বা একই মেথডে সে কাজ করবে। এখন আমি যদি ইন্ডাক্টরে যাই, আমি জানি এটাকে সংক্ষেপে এল হিসেবে লেখা হয়। এল যে লেখা হলো, তারপরে আমি যদি এখানে একটা ক্যাপাসিটর সংযুক্ত করি, তারপরে যদি আমি এখানে একটা বাতি ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু এই বাতিটা জ্বলবে। কেন জ্বলবে আমি এখন বলি। রেজিস্টর তো কাজ করলো, ও রেজিস্ট্যান্সের কারণে মেশিন ভোল্টেজ রেখে দিল। এবার ইন্ডাক্টরের মাঝখানে যখনই এসি বিদ্যুৎ প্রবাহিত হবে, সেই ইন্ডাক্টরটার মাঝখানে চৌম্বকীয় বলরেখা উৎপাদন হবে। চৌম্বকীয় বলরেখা উৎপাদিত হলেও তার মধ্যে যে চৌম্বকীয় বলরেখার কারণে ফ্লাক্স জনিত কারণে একটি ভোল্টেজ ড্রপ ঘটবে। এসি প্রবাহের মধ্যে এই ইন্ডাক্টরকে ব্যবহার করব, তখন সে তার নিজের বৈশিষ্ট্যের কারণে সে এখানে চৌম্বকীয় বলরেখা উৎপাদন করবে এবং এই চৌম্বকীয় ফ্লাক্সের কারণে সে কিছু ভোল্টেজ ড্রপ ঘটাবে। কিন্তু যখন সে এই এসি বিদ্যুতে কাজ করবে, আমরা জানি প্রথমে তার নাম ছিল হলো ইন্ডাকট্যান্স। যখন সে কাজ করবে তারপরে তার নাম হয়ে যায় ইন্ডাকট্যান্স। কিন্তু যখন সে এসি বিদ্যুতে ব্যবহৃত হয়ে গেল, তখন আমরা আর তাকে এল হিসেবে লিখতে পারবো না, তখন আমাকে লিখতে হবে এক্স। এই এক্সেলের নাম হলো ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। এরপরে যখন এই জিনিসটা এসি বিদ্যুৎ আমাদের ক্যাপাসিটরের মধ্যে প্রবাহিত হবে, ক্যাপাসিটরের মাঝখানে অপরিবাহী পদার্থ থাকা সত্ত্বেও আমরা জানি যে এসি বিদ্যুৎ একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মেনে চলে। 50 হার্টজ আমি প্রথমে লিখেছি। এই এসি বিদ্যুতের ফ্রিকোয়েন্সি থাকার কারণে যখন ক্যাপাসিটরের মধ্যে এসি বিদ্যুৎ প্রবাহিত করবে, তখন সে কারেন্ট এবং ভোল্টেজের মাঝে একটা পার্থক্য তৈরি করে দেবে, যেটাকে আমরা বলি ফেজ অ্যাঙ্গেল। এই ক্যাপাসিটর এসি বিদ্যুতে প্রবাহিত হলে কি হয়, কারেন্ট এবং ভোল্টেজের মাঝখানে ফেজ অ্যাঙ্গেল তৈরি করে এবং ভোল্টেজের থেকে কারেন্টকে এগিয়ে দেয়, মানে কারেন্টকে সামনের দিকে এগিয়ে দেয়। যেটা ব্যবহার করা হয় সিঙ্গেল ফেজ মোটরে, সিঙ্গেল ফেজ এসি মোটরে। যেটা কি করে, যখন মোটরটি স্থির অবস্থায় থাকে তখন ক্যাপাসিটর যে ফেজ অ্যাঙ্গেল তৈরি করে, সিঙ্গেল ফেজ ইন্ডাকটিভ মোটরের মাঝখানে অতিরিক্ত পরিমাণ টর্ক বা ধাক্কা বল সেটা রিডিউস করে বেশি পরিমাণে, যাতে ফ্যানটি সুন্দরভাবে বা মোটরটি সুন্দরভাবে ঘুরতে পারে। তাহলে সে ফেজ অ্যাঙ্গেল তৈরি করবে। সে ফেজ অ্যাঙ্গেল যেহেতু তৈরি করছে, ফেজ অ্যাঙ্গেল তৈরি করে এই বিদ্যুৎটাকে পরবর্তী লোডে সে থ্রো করে দিবে কাজ করার জন্য। এখন কথা হলো, বেসিক্যালি তার নাম ছিল ক্যাপাসিটর, কিন্তু যখন এটা আমার কাজ করবে এসি বিদ্যুতে, তখন আমি আর তাকে ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স বলতে পারবো না, তখন আমি বলবো হলো এক্সসি, যার নাম হলো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এখন কথা হলো, প্রথমে যখন এল ছিল বা ইন্ডাক্টর ছিল, তার নাম একক ছিল হেনরি, কিন্তু যখন ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হয়ে যাবে তখন তার একক হবে ওহম। তারপরে যখন তার নাম ছিল সি, তার একক ছিল ফ্যারাডে অথবা মাইক্রোফ্যারাড, কিন্তু যখন ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হয়ে যাবে তখন তার একক হয়ে যাবে ওহম। এখন কথা হলো, এটা একটা এসি সার্কিট। আমরা ডিসি সার্কিটের মোট বাধা সাধারণত কি জানি, যে সমস্ত রেজিস্ট্যান্সের যোগফল অথবা প্যারালালের যোগফল, যেভাবে আমরা হিসাব করে থাকি। কিন্তু এটা একটা যেহেতু এসি সার্কিট, এসি সার্কিটের মোট বাধাকে ইম্পিডেন্স বলা হয়। যেহেতু এর বৈশিষ্ট্য আলাদা, আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ করেই কিন্তু শেষ করে ফেলেছি। কিন্তু যখনই আমরা এসি সার্কিটে এই প্যারামিটারগুলো ব্যবহার করব, তখন আর স্বাভাবিক যোগ বিয়োগ গুণ ভাগ করে কাজ হবে না, তখন আমাদের দরকার হবে ভেক্টর যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে এই ভেক্টর যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করব, মোট বাধা আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স সি এই হিসাবে আমাদেরকে যোগ করতে হবে, তখন এটা একক হবে ওহম। আমরা এতক্ষণ এসি এবং ডিসি বিদ্যুতে বিভিন্ন ইলেকট্রিক্যাল প্যারামিটার্সের ব্যবহার এবং তাদের কার্যপ্রণালী দেখলাম।